এই আস্তে আস্তে, এত জোরে কি কেউ চিৎকার করে? আমি এখানে কি করছি? আমার তো কালকে বিয়ে হওয়ার কথা, তাহলে আমি এখানে কি করছি? আর তুমি আমার সাথে কি করছো আরো একই বিছানায়? আরে, এতগুলো প্রশ্ন করছো, কোনটা রেখে কোনটার উত্তর দেব? আগে বলো আমরা এক বিছানায় কি করছি। অনুষ্কার কথা শুনে আমি একটু লজ্জা পাওয়ার ভান করলাম। এটা দেখে অনুষ্কার যেন দম বন্ধ হয়ে আসছে। এমনিতেই ভয় পেয়ে আছে, তার উপরে এখন ডাবল টেনশন। তাহলে চিন্তা করেন পরিস্থিতিটা কেমন। আমি তো এখানে মনে মনে হ্যাব্বি খুশি। এই আয়ুষ, আমার কিন্তু রাগ উঠছে, নাটক না করে তাড়াতাড়ি বলো। কি বলবো অনুষ্কা, আমরা স্বামী স্ত্রী, তাই আমরা এক বিছানায় থাকতেই পারি। দিস ইজ নর্মাল মাই বার্ডি। স্বামী স্ত্রী মানে কি সব বলছো তুমি? হ্যাঁ, গতকাল রাতেই তো আমরা বিয়ে করলাম। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমার সর্বশেষ মনে আছে, আমি আমার রুমে বসেছিলাম, কিছুক্ষণ পর আমার বিয়ে। সেই সময় হঠাৎ তুমি কয়েকজন ছেলে নিয়ে রুমে আসো। এরপর আমার কিছু মনে নেই। এরপর কি হয়েছে সেটা বলো। তখন ঘুমানোর স্প্রে দিয়ে আমি তোমাকে অজ্ঞান করে ফেলে তারপর তোমাকে বোরখা পরিয়ে আমি আর আমার বন্ধুরা মিলে এখানে নিয়ে আসি রাতে। তখন এখানে কাজী সাহেবও ছিলেন। তুমি তো অজ্ঞান ছিলে, তোমার আঙ্গুলের ছাপ দিয়ে কাজ সারিয়ে নিয়েছি। আমার কথা শুনে আয়ুষ আনুষ্কার মাথায় হাত দিয়ে বসে পড়ে। আনুষ্কা যেন থমকে গিয়েছে। কিছুক্ষণ পর অনুষ্কা মাথা তুলে আমার দিকে এগিয়ে এসে আমার কলার চেপে ধরে। চোখগুলো লাল হয়ে গিয়েছে। কি করেছিস আমার সাথে বল। আরে সুইটহার্ট, তুমি এত রেগে আছো কেন? একদম কোনো মজা নয়, তাড়াতাড়ি বল তুই রাতে কি করেছিস আমার সাথে। আরে আজব তো, তুমি কি জানো না স্বামী স্ত্রীরা বাসর ঘরে কি করে? আমি আয়ুষের কলার চেপে ধরি রাগে, যেন পুরো শরীর জ্বলছে। আয়ুষ, তোর সাহস কি করে হলো? আমি তোর এক্স গার্লফ্রেন্ড। তোর আর আমার সম্পর্ক আজ থেকে 3 বছর আগে শেষ হয়ে গেছে। আর গতকাল আমার বিয়ে হচ্ছিল অন্য একজনের সাথে। তুই কি করে ভাবলি যে তুই আমাকে এভাবে জোর করে? অনুষ্কার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। রাগ এবং অপমানে তার শরীর কাঁপছিল। আমি অনুষ্কার হাত থেকে কলার ছাড়িয়ে নিয়ে বলি, আমি জানি অনুষ্কা, সব জানি, কিন্তু আমি এটাও জানি তোকে আমার পাশে না পেলে আমি মরে যেতাম। আর তুই তো বেশ ভালোই চলে যাচ্ছিলি আমাকে ভুলে, অন্য কাউকে বিয়ে করে। আমি সেটা হতে দিতে পারতাম না, কখনো না। মানে তুই কি কি বলতে চাইছিস? তুই রাতে তুই আমাকে? অনুষ্কার কথা শেষ করতে পারল না। সে পিছিয়ে গিয়ে বিছানার এক কোণে গুটিয়ে বসলো। আতঙ্ক আর ঘৃণা মেশানো দৃষ্টিতে আয়ুষের দিকে তাকালো। না অনুষ্কা, শান্ত হ। আমি তোকে ভয় দেখাচ্ছি না, আমি শুধু একটা জিনিসই বলতে চেয়েছি। খবরদার, এক পাও এগোবি না। তুই আমার দিকে তাকাতেও পারিস না। তুই একজন অপরাধী। তুই আমাকে কিডন্যাপ করেছিস, আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছিস। এটা কোনো ভালোবাসা নয় আয়ুষ, এটা পাগলামি, জঘন্য পাগলামি। পাগলামি? হ্যাঁ, হয়তো পাগলামি। যেদিন শুনলাম তোর বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। তোকে ভুলে যাওয়ার জন্য আমি 3 বছর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোর হাসি, তোর রাগ, তোর গন্ধ সব যেন প্রতিটা মুহূর্তে আমাকে তাড়া করে বেরিয়েছে। তুই চলে যাওয়ার পর আমার দুনিয়াটা শেষ হয়ে গিয়েছিল। ও, নাটক বন্ধ কর। তোর দুনিয়া শেষ হয়ে গিয়েছিল, তাই আমার জীবনটা ধ্বংস করে দিলি? তুই জানিস আমার বাবা মায়ের কি অবস্থা হচ্ছে এখন? আমার হবু বর, সে কি ভাবছে? আমার তো কাল গায়ে হলুদ ছিল। আমি টেবিলের ওপর রাখা একটি খাম খুলে অনুষ্কার দিকে এগিয়ে দিলাম। তোর বাবা মায়ের চিন্তা করতে হবে না। আমি কাল রাতে তোর ফোন থেকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছি তোর বাবাকে। তাতে লেখা ছিল তুই নাকি স্বেচ্ছায় আমার সাথে পালিয়ে গিয়েছিস, আর তোর বিয়েটা এই মুহূর্তে সম্ভব না। আমি খামটি মাটিতে ছুঁড়ে ফেলে দিলাম। তুই তুই এত নিচে নামতে পারিস? ছি, তোর সাথে আমার সম্পর্ক ছিল ভাবতেও ঘেন্না করছে। আমি এখন এখান থেকে যাব। দরজা কোথায়? অনুষ্কা দ্রুত বিছানা থেকে নেমে ঘরের দরজা খুঁজতে শুরু করলো। ঘরটা ছিল বেশ ছিমছাম।
কিন্তু জানালাগুলো বন্ধ এবং ভারী পর্দা দিয়ে ঢাকা। আমি শান্তভাবে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজা বন্ধ আনুশকা, চাবি আমার কাছে, আর এই মুহূর্তে তুমি এখান থেকে কোথাও যেতে পারছো না। হতভম্ব হয়ে আয়ুষের দিকে তাকালাম। তুই কি আমায় বন্দি করে রাখবি? বন্দি নয়, নতুন বউকে বাড়ি পাঠানোর আগে শ্বশুরবাড়িতে একটু আদর যত্ন করতে হয় না? আপাতত এটা আমাদের বাসর ঘর, আর এর বাইরে এটা আমার ফার্ম হাউস। এখানে তোকে বিরক্ত করার মতো কেউ নেই। আয়ুষ, তুই আমায় ভয় দেখাচ্ছিস। আমি এক্ষুনি পুলিশ ডাকবো। নিচের পকেট থেকে একটা পুরনো ফোন বের করে আনুশকার দিকে ছুঁড়ে দিলাম। ফোনটা দেখেছিস? এটা 3 বছর আগের মডেল। এখানে কোনো সিম কার্ড নেই, নেটওয়ার্কও নেই, আর এই ফার্ম হাউসের আশেপাশেও কোনো নেটওয়ার্ক টাওয়ার নেই। তুমি চাইলেও কাউকে কিছু জানাতে পারবে না। তুমি এখন আমার, শুধু আমার। অনুষ্কার শরীর যেন অসাড় হয়ে গেল। সে জানতো আমি একগুঁয়ে, কিন্তু এমন ভয়ানক সিদ্ধান্ত সে নিতে পারে তা তার পরিকল্পনারও অতীত ছিল। সে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে। আমি আনুশকার সামনে হাঁটু গেড়ে বসে তার মাথায় হাত রাখতে গেলাম। অনুষ্কা, আমি তাৎক্ষণিক হাতটা ঝটকা মেরে সরিয়ে দিলাম। আমাকে ছুবি না। অনুষ্কা, আমি তোর ভালোবাসার জন্য পাগল। আমি তোকে জোর করে ধরে আনিনি, জোর করে বিয়ে করিনি। আমি শুধু আমাদের পুরনো সম্পর্কটাকে, আমাদের প্রেমটাকে আরেকটা সুযোগ দিতে চেয়েছিলাম। শুধু এই কয়েকটা দিন আমার সাথে থাক। আমি তোকে বোঝাতে চাই, তুই যাকে ভালোবাসতি সে এখনও তোর জন্যই অপেক্ষা করে। ভালোবাসতি? আর এখন এখন তোকে আমার ঘৃণা করতে ইচ্ছে করছে। আর শোন, তুই যতবার নিজেকে আমার স্বামী বলবি ততবার আমার ঘৃণা বাড়বে। আমি এখান থেকে বেরিয়েই প্রথম কাজ করব, তোকে ডিভোর্স দেব। আয়ুষের মুখের হাসি মিলিয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর উঠে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো। ঠিক আছে, আপাতত আমি তোর চোখের এই ঘৃণাটাই দেখব। কিন্তু একটা কথা মনে রাখিস আনুশকা, এই ফার্ম হাউসে আমাদের দুজন ছাড়া আর কেউ নেই। দরজা বাইরে থেকে বন্ধ, আর আমি এই বাড়ির একমাত্র চাবি। আর একটা কথা, গতকাল রাতে সত্যিই কিছু হয়নি। আমি দরজার সিটকানিটা খুলে বাইরে পা বাড়ালাম। কি বললি? আমি তোকে অজ্ঞান করে এনেছি, আর কাজের সামনে তোর সই বা সাপ কিছুই নেওয়া হয়নি। আমি শুধু একটা নাটক করেছি যাতে তুই বিয়েটা মেনে নিস। এই বিয়েটা আসলে হয়নি আনুশকা। কথাটা শেষ করেই আমি দ্রুত দরজাটা বাড়ি থেকে টেনে বন্ধ করে দিলাম। খট করে সিটকানি লাগানোর আওয়াজটা যখন অনুষ্কার কানে গেল, আমি জানি ওর শরীরের শেষ রক্তবিন্দুটাও যেন জমে গেল। দরজার ওপাশ থেকে একটা চাপা গঙ্গানির শব্দ শুনতে পেলাম। আমি জানি এই কথাটা বলে আমি ওকে আরও বেশি যন্ত্রণা দিলাম, কিন্তু আমার উপায় ছিল না। সকালে ঘুম থেকে উঠেই অনুষ্কা যখন আতঙ্কে কাঁপছিল আর আমাকে ঘৃণা করছিল, তখন আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। আমি চাইনি আমার প্রথম স্পর্শটা ওর কাছে ধর্ষণের মতো মনে হোক। আমি ওকে শুধু ভয় দেখাতে চেয়েছিলাম, ওকে বোঝাতে চেয়েছিলাম যে ও আমার কাছ থেকে আর পালাতে পারবে না। কিন্তু যখন ও বলল আমি এখান থেকে বেরিয়েই প্রথম কাজ করব, তোকে ডিভোর্স দেব, তখন আমি ভয় পেলাম আমার সব প্ল্যান ভেস্তে যেত। তাই শেষ চালটা দিলাম, বিয়েটা হয়নি। ওর এখন একটা বিশাল মানসিক ধাক্কা লাগবে। এক মুহূর্তে ও ভেবেছিল সে তার এক্স বয়ফ্রেন্ডের কাছে বন্দি এবং তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন হয়েছে। আর পরের মুহূর্তে সে জানল সে বন্দি হলেও স্বামী স্ত্রী নামক সেই সম্পর্কটি আসলে মিথ্যা। এই মুহূর্তে ওর মনের রাগ, ঘৃণা, ভয় আর এক ধরনের স্বস্তি, সব কিছুর একটা জগা খিচুড়ি চলছে। এই দুর্বল মুহূর্তে অনুষ্কাকে সামলানো আমার পক্ষে সহজ হবে। আমি দ্রুত বারান্দা পেরিয়ে করিডোরে হেঁটে গেলাম। আমার বুকে এখন একটা অদ্ভুত অনুভূতি। অনুষ্কাকে জোর করে ধরে এনেছি, সেটা নিয়ে কোনো আফসোস নেই। আফসোস শুধু একটাই, ওর চোখে ওই নিখাত ঘৃণাটা দেখতে হয়েছে। আমি ভালোবাসার জন্য সব কিছু করতে পারি অনুষ্কা, সব কিছু। তুই আমাকে ছেড়ে অন্য কারো হয়ে যাবে সেটা দেখার চেয়ে আমি নিজের চোখে নিজেকে অপরাধী দেখতে প্রস্তুত ছিলাম। আমি রান্নাঘরের দিকে গেলাম।
দুপুরের খাবারের ব্যবস্থা করতে। আমাদের দুজনের জন্য রান্না করতে হবে। এই নির্জন ফার্ম হাউসে গত 24 ঘন্টায় আমিই রাখছি, আমি সব সামলাচ্ছি। আমার বন্ধুদের কাজ ছিল শুধু ওকে আমার কাছে নিরাপদে পৌঁছে দেওয়া, বাকি সবটুকু আমার দায়িত্ব। ফ্রিজ খুলে কিছু মুরগির মাংস আর সবজি বের করলাম। কাটতে কাটতে হঠাৎ মনে পড়ল অনুষ্কা চিকেনে একটু ঝাল বেশি খেত, আর ও যখন খুব রেগে যেত তখন ওর পছন্দের খাবারটা সামনে দিলে রাগটা একটু হলেও কমে আসতো। আমি মুচকি হাসলাম। হ্যাঁ, রাগ কমুক বা না কমুক, ওকে তো খেতে হবে। আমি যখন রান্না শেষ করে প্লেটে খাবার সাজাচ্ছি তখন বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি নামল, সঙ্গে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন। এমন নির্জন জায়গায় এই প্রকৃতির ভয়াল রূপটা অনুষ্কার আতঙ্ক আরও বাড়িয়ে দেবে। আমি লম্বা একটা শ্বাস নিলাম। এবার আসল পরীক্ষা। এই খাবার নিয়ে আমাকে আবার সেই ঘরে যেতে হবে, দরজা খুলে ওর মুখোমুখি হতে হবে। আমি দুটো প্লেট হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। চাবিটা পকেটে নিয়ে জোরে একটা কাশি দিলাম। অনুষ্কা, আমি দুপুরের খাবার নিয়ে আসছি, আশা করি এবার তুমি আরও শান্ত হয়েছ। আমি জানি ও উত্তর দেবে না। ওর কাছে আমার প্রতিটি পদক্ষেপ এখন এক একটি নতুন আঘাত। আমি চাবি দিয়ে তালা খুলে দরজাটা আলতো করে ঠেললাম। ভেতরে আবঝা আলো। অনুষ্কা বিছানার ওপর বসে নেই, সে মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছে। ওর কাঁধ হালকা কেঁপে উঠছে। আমার বুকটা মোচড় দিয়ে উঠল, কিন্তু নিজেকে শান্ত করলাম। এখন দয়া দেখালে সব ভেস্তে যাবে। আমি প্লেট দুটো টেবিলের উপর রাখলাম। স্তব্ধ গুষ্ট শব্দ শুনে অনুষ্কা চমকে মুখ তুলে তাকালো। ওর চোখ দুটো লাল, গালে জলের ধারা। আমার দিকে তাকিয়েই ওর চোখে আবার সেই আগুন। বেরিয়ে যা। আমি মৃদু পায়ে এগিয়ে গিয়ে ওর সামনে বসলাম। প্লেট থেকে এক টুকরো মুরগির মাংস তুলে ওর মুখের কাছে ধরলাম। উঠে এসো অনুষ্কা, এবার খাও, তোমার শরীর দুর্বল হয়ে যাবে। হাত দিয়ে মাংসটা সরিয়ে দিল। আমি তোর দেওয়া কোনো খাবার খাবো না, বরং না খেয়ে মরে যাব। না অনুষ্কা, মরার কথা একদম বলবে না। তোমার জীবন এখন আমার কাছে আমানত। আর তোমার মনে যদি এতই জেদ থাকে তাহলে না খেয়ে মরার চেয়ে আমার বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি সঞ্চয় করো। উঠে এসো, এটা তোমার প্রিয় ঝাল ঝাল চিকেন কারি, খাও। আমার কথা শুনে অনুষ্কা যেন আরও বেশি রেগে গেল, কিন্তু আমিও তো জানি রাগের মধ্যেই অনুষ্কার দুর্বলতা থাকে। তুই এত জঘন্য কি করে হলি? তুই কি ভাবলি আমাকে জোর করে ধরে আনবি আর আমি তোর খাবার খেয়ে তোর সাথে দিব্যি সংসার শুরু করব? আমি জানি না কি হবে অনুষ্কা, আমি শুধু জানি গত 3 বছর আমি একটা মৃতদেহে ছিলাম। তুই আমাকে বাঁচতে বাধ্য করেছিস, এবার আমি তোকে আমার সাথে বাঁচাবো। তুমি যদি না খাও আমিও খাবো না। আমার তো অভ্যাস আছে না খেয়ে থাকার, কিন্তু তোমার নেই। আমি প্লেটটা ওর সামনে রাখলাম এবং চুপ করে বসে রইলাম। বৃষ্টি তখন আরও জোরে পড়ছে, আর বাইরে প্রকৃতির কান্নার সাথে তাল মিলিয়ে অনুষ্কার চোখে আবার জল ভরে উঠল। বৃষ্টি থেমে গেলেও পরিবেশটা তখনও থমথমে। আমি আর অনুষ্কা দুজনেই চুপচাপ ঘরে বসে আছি। যদিও আমি খাচ্ছিলাম, কিন্তু অনুষ্কা আমার দিকে ফিরেও তাকায়নি। ওর প্লেটে খাবার তেমনই পড়ে আছে। রাগ আর জেদ ওর চোখে স্পষ্ট, কিন্তু আমি জানি আমার বন্ধুরা এলে এই পরিবেশটা একটু হলেও নরম হবে। ঠিক তখনই দরজায় মৃদু ধাক্কা পড়ল। আমি উঠে গিয়ে ছিটকানি খুলতেই আমার 2 বন্ধু অর্ণব আর সৈকত ঘরে ঢুকলো। ওদের হাতে কিছু ব্যাগ আর রাতের খাবারের আয়োজন। আরে তোরা আয় আয়, ভেতরে আয়। অনুষ্কা, এরা অর্ণব আর সৈকত, আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। আর অর্ণব সৈকত ইনি হলেন মিসেস অনুষ্কা রায়। অনুষ্কা আমার দিকে একবার চোখ তুলে তাকিয়েই আবার মুখ ঘুরিয়ে নিল। আমি জানি ও আমার এই মিসেস সম্বোধনটা একদমই পছন্দ করছে না। হাই ভাবি, কেমন আছেন? আর আপনি কিছু খাচ্ছেন না কেন? অনুষ্কা কোনো উত্তর দিল না, কেবল তীব্র দৃষ্টিতে অর্ণবের দিকে তাকালো।
শোন আয়ুষ, আমরা রাতের জন্য কড়াই গোস্ত আর রুটি এনেছি। দুপুরে তো তুই মনে হয় শুধু চিকেন রান্না করেছিস। অনুষ্কার জন্য একটু স্পেশাল করার দরকার ছিল। স্পেশাল করেও লাভ নেই রে, উনি আমার হাতের জলও খাবেন না বলে পণ করেছেন। যাই হোক, তোরা বস। আমরা তিনজন সোফায় বসলাম। অর্ণব আর সৈকত অনুষ্কাকে স্বাভাবিক করার জন্য কিছু একটা বলতে চাইছিল, কিন্তু অনুষ্কা এতটাই শীতল আর নীরব হয়েছিল যে ওরা সাহস পেল না। ঠিক এই সময় আমার পকেটে থাকা পুরনো ফোনটা বেজে উঠল। এই ফোনটা শুধু বিশেষ কিছু নাম্বার থেকে কল এলে বাজবে, তাও স্যাটেলাইট সংযোগের মাধ্যমে। খুবই জরুরি না হলে কেউ এই নাম্বারে ফোন করে না। ইম্পর্টেন্ট কল, আমি এক্ষুনি আসছি। তোরা একটু অনুষ্কার সাথে কথা বল, ওকে অন্তত খেতে বল। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম এবং বাইরে ছাদের দিকে হেঁটে গেলাম। দরজা বন্ধ হতেই ঘরে একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। অর্ণব আর সৈকত একে অপরের দিকে তাকালো। তখন আমি ধীরে ধীরে মুখ তুলে কঠিন কণ্ঠে আয়ুষের বন্ধুদের বললাম, আপনারাও কি ওনার মতো আমাকে সাহায্য করার বদলে একজন অপহরণকারীকে সাহায্য করছেন? ভাবি, আমরা জানি আপনি আয়ুষের ওপর রাগ করে আছেন, আর আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক। আয়ুষ ভুল করেছে, খুবই বড় ভুল করেছে, কিন্তু বিশ্বাস করুন, ও এটা ইচ্ছাকৃতভাবে আপনাকে কষ্ট দেওয়ার জন্য করেনি। আমি অনুষ্কা ভাবির পাশে এসে দাঁড়ালাম। ভাবি, আপনি হয়তো জানেন না, আসলে 6 মাস আগে আয়ুষের বাবা মা মারা গিয়েছেন। কথাটি শুনে মুহূর্তের জন্য অনুষ্কা ভাবি থমকে গেল। ওর চোখের রাগটা যেন এক লহমায় মুছে গিয়ে অবাক করা শূন্যতা এলো। আয়ুষের বাবা মা যে আন্টি ওকে একসময় নিজের মেয়ের মতো ভালোবাসতেন। আঙ্কেল আন্টি দুজনেই একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। সেটা ছিল আয়ুষের জীবনের সবচেয়ে বড় আঘাত। আপনি চলে যাওয়ার পর ও নিজেকে গুটিয়ে নিয়েছিল, কিন্তু বাবা মা ছিল ওর শেষ অবলম্বন। তারা চলে যাওয়ার পর থেকে আয়ুষ সবসময় চুপচাপ থাকে। তারপর থেকে আমরা ওকে কখনো একবারও মন খুলে হাসতে দেখিনি। প্রথম কিছুদিন ও সারাদিন ঘরের দরজা বন্ধ করে আপনার আর ওর পুরনো ছবি দেখত। মাঝে মাঝে ও আমাদের কাছে আপনার কথা বলতো, আপনার সাথে কাটানো মুহূর্তগুলো বলতো। কিভাবে আপনি ওর জন্য রাতের বেলা কফি বানিয়ে আনতেন, কিভাবে ওর বাইকের পেছনে বসে লং ড্রাইভে যেতেন। হ্যাঁ, আর কয়েকদিন আগে তো যখন আপনার বিয়ের খবর শুনতে পায়, আয়ুষ যেন ভেঙে পড়ল। ও ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিল, শুধু মদ খেত আর আপনার নাম ধরে ডাকতো। আমরা ওকে অনেকবার বলেছি আপনাকে জানিয়ে তুলে নিয়ে আসতে বা শেষবারের মতো একবার কথা বলতে, কিন্তু ও একবারও আমাদের কথা শুনেনি। ও শুধু বলেছে, অনুষ্কা আমাকে পছন্দ করে না, আমার জীবনটা নরক হয়ে গেছে, ওর জীবনটা নষ্ট করতে চাই না। শেষমেশ আমরাই জোর করে ওকে নিয়ে গিয়ে আপনাকে তুলে আনি। আপনার বিয়েটা আমাদের চোখেও সহ্য হচ্ছিল না। আমরা জানতাম আপনার সাথে আমাদের বন্ধুটার সম্পর্ক কোনোদিনও শেষ হয়নি। আর ওই দিন রাতে আয়ুষ আমাদের সাথেই অন্য রুমে ছিল। ও একবারও আপনাকে স্পর্শের চেষ্টাও করেনি, বরং ও বারবার বলছিল। ও বলেছে যেদিন আপনি ওকে নিজের মন থেকে গ্রহণ করবেন, সেদিন আপনাকে নতুন করে আবার বিয়ে করবে, আর সেদিনই আপনাকে স্পর্শ করবে। এইসব কথা শুনে অনুষ্কা এখনও থমকে আছে। চোখে জলের বদলে ও দৃষ্টিতে এখন গভীর এক চিন্তা। এতদিনের জমানো রাগ, অভিযোগ, ঘৃণা সব যেন আয়ুষের বাবা মায়ের মৃত্যু এবং তার বন্ধুদের স্বীকারোক্তির কাছে মলান হয়ে আসছে। তবে কি আয়ুষের পাগলামের পেছনে গভীর কোনো কষ্ট লুকিয়ে আছে? ধীরে ধীরে অনুষ্কার মনের বাঁধ ভেঙে যাওয়া। অনুষ্কা তখনও পাথরের মতো বসেছিল। অর্ণব আর সৈকতের কথাগুলো যেন ওর মস্তিষ্কে ঢেউ তুলছিল। যে মানুষটাকে ও এত ঘৃণা করছিল, যে ভিতরে ভিতরে এতটা একা হয়ে গেছে, আয়ুষের বাবা মা, তাদের স্নেহভরা মুখগুলো মনে পড়তেই অনুষ্কার চোখ ভিজে এলো। অর্ণব আর সৈকত অনুষ্কাকে একটু সময় দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। অনুষ্কা ভাবে বিছানার কোণে বসে রইল। আয়ুষ তাকে জোর করে তুলে এনেছে, এটুকু সত্যি, কিন্তু সেটাকে স্পর্শ করেনি, বরং নিজেকে সংযত রেখেছে শুধুমাত্র তার সম্মতির অপেক্ষায়। আয়ুষের এই পাগলামি, অপহরণ
সব কিছুর পেছনে ছিল গভীর ভালোবাসা এবং এক অসহনীয় শূন্যতা। একরাশ দ্বিধা সত্ত্বেও এই প্রথম অনুষ্কা অনুভব করলো আয়ুষের প্রতি তার ঘৃণাটা যেন হালকা হয়ে আসছে। সে উঠে টেবিলের দিকে গেল, যেখানে তার বাবার কাছে পাঠানো মেসেজ সহ খামটা পড়েছিল। মেসেজটা মিথ্যা হলেও বাবা মা এখন নিশ্চয়ই চিন্তায় অস্থির। সেদিন সন্ধ্যায় যখন ফার্ম হাউসের বিদ্যুৎ চলে গিয়েছিল এবং মোমবাতির আবঝা আলোয় ঘরটা মায়াবী দেখাচ্ছিল, অনুষ্কা স্থির করল ও আমার দেওয়া পুরনো ফোনটা খুঁজে দেখবে। সে জানতো নেটওয়ার্ক নেই, তবু একবার চেষ্টা করতে চাইল। খানিক খোঁজাখুঁজির পর সে ফোনটা খুঁজে পেল। অবাক হয়ে দেখল আয়ুষ সেখানে তার বাবা মায়ের সাথে যোগাযোগের জন্য একটি ইমার্জেন্সি স্যাটেলাইট কলিং ডিভাইস সেট করে রেখেছিল, যেটা শুধু তার বাবা মায়ের নাম্বারেই রিং দিতে পারে। দীর্ঘ দ্বিধা কাটিয়ে অনুষ্কা সেই নাম্বারে ডায়াল করল। ফোনটা ধরতেই ওপাশ থেকে ওর বাবা মায়ের উৎকণ্ঠিত গলা শোনা গেল। আনুষ্কা, তুই কোথায় মা? কি হয়েছে তোর? কেন তুই এমন করলি? কোথায় আছিস বল? আয়ুষ ছেলেটা তোকে জোর করে ধরে এনেছে, নাকি তুই সত্যিই পালিয়ে গেছিস? বাবা, মা, শোনো, আমি ঠিক আছি। আমি ঠিক আছি। আমি এখানে আয়ুষের ফার্ম হাউসে আছি। প্রথমে তারা প্রচণ্ড রেগে গেলেন। অনুষ্কার বাবা চিৎকার করে আয়ুষকে গালাগালি করতে লাগলেন। ওই ছেলেটাকে আমি পুলিশে দেব। ও কি করে ভাবলো যে আমার মেয়ের জীবন এভাবে নষ্ট করবে? বাবা প্লিজ শোনো, ও যা করেছে ভুল করেছে, কিন্তু ও খারাপ নেই। আমার ও কোনো ক্ষতি করেনি। ও একা হয়ে গেছে বাবা। ওর বাবা মা আর নেই। আয়ুষের বাবা মায়ের মৃত্যুর খবর শুনে অনুষ্কার বাবা মা দুজনেই থমকে গেলেন। এরপর অনুষ্কা ধীরে ধীরে অর্ণব সৈকতের বলা সব কথা বলল। আয়ুষের নীরবতা তার কষ্ট আর জোর করে তুলে আনলেও তাকে স্পর্শ না করার প্রতিজ্ঞা। সব শুনে কিছুক্ষণ নীরবতা। অনুষ্কার বাবা মা দুজনেই খুব স্নেহ করতেন আয়ুষকে। হায় রে, ছেলেটা এত কষ্ট পাচ্ছে, আমরা তো জানতামই না। ঠিক আছে মা, যদি তোকে জোর না করে থাকে তাহলে চিন্তা করিস না। আমরা কাল সকালেই আসছি, দেখব তোর হবু জামাই কি চায়। ধন্যবাদ বাবা। পরের দিন সকালে আমি কফি বানাচ্ছিলাম। সারা রাত ঘুম হয়নি। অনুষ্কাকে মুক্তি দেওয়ার পর ওর নীরবতা আর চোখের জল আমায় যন্ত্রণা দিচ্ছিল। এখন আমার বন্ধুরা রাতের খাবারের সরঞ্জাম গোছাচ্ছিল। হঠাৎ কলিং বেলের আওয়াজ। এত সকালে কে এলো? আমি দ্রুত দরজা খুলে নিচে নেমে এসে অবাক হয়ে গেলাম। দরজার সামনে অনুষ্কার মা বাবা। আঙ্কেল আন্টি, আপনারা এত সকালে? কেন, খুব অবাক হয়ে গেলি? আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছিস আর আমি আসবো না? কোথায় আমার অনুষ্কা? আঙ্কেল, অনুষ্কা ওপরে আছে। তবে শুনুন, আমি যা করেছি তার জন্য আমি সত্যি ক্ষমা চাইছি, কিন্তু বিশ্বাস করুন আমি অনুষ্কাকে। ক্ষমা চেয়ে কি হবে? আমরা ওকে নিতে এসেছি, ওকে ছেড়ে দে। আমি তাৎক্ষণিক সোজা হয়ে দাঁড়ালাম। অসম্ভব আন্টি, অনুষ্কা আমার। আমি ওকে কোথাও যেতে দিব না। আপনারা জানেন না আমি ওকে ছাড়া। তোর এত সাহস? আমার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে ওকে আটকে রেখে বলছিস অসম্ভব? আমি এখনই পুলিশ ডাকবো। আমি তখনও দৃঢ়। মনে মনে বললাম, পুলিশ ডাকলে ডাকুক, অনুষ্কাকে আমি যেতে দেব না। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে নামতে নামতে অনুষ্কা ডাকলো, বাবা, মা। ওর বাবা মা ওর দিকে এগিয়ে গেলেন। আমি ভয়ে কাঁপছি। এই বুঝি অনুষ্কাও বলে দেবে ও এখনই বাড়ি যেতে চায়। অনুষ্কার বাবা মা ওকে কাছে টেনে নিলেন। এই ছেলে, তুই এত ভয় পাচ্ছিস কেন? তোকে এত বোকা তো আমরা ভাবিনি। মানে আর কিছু না, কাল রাতে তোর হবু বউ সবটা বলেছে আমাদের আনুষ্কার মুখেই তোর পাগলামি আর ভালোবাসার কথা শুনলাম। আমরা কি আর জানতাম যে আমাদের জামাই ভেতরে ভেতরে এত কষ্ট পাচ্ছে? আমি স্বস্তির নিঃশ্বাস নিলাম। আমার চোখের জল ছলছল করে উঠল। শোন আয়ুষ, তুই আমাদের ছেলে ছিলি, আছিস, থাকবি।
তোর বাবা মা নেই বলে আমাদের উপর তোর অধিকার শেষ হয়ে যায়নি। আর তুই যদি আনুশকাকে এতটা ভালোবাসিস যে তাকে অপহরণ পর্যন্ত করে ফেলতে পারিস, তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। আনুশকা যখন নিজেই তোর সাথে থাকতে রাজি, তখন আর কিসের ভয়? থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ আন্টি। অনুষ্কা আমার দিকে হাসি মুখে তাকিয়েছিল। সেই হাসিটা 3 বছর পর ওর মুখে সেই স্নিগ্ধ হাসিটা দেখে আমার মনে হলো এই মুহূর্তের জন্য আমি শত শত অপহরণ করতে পারি। এরপর সুন্দরভাবে দিনটা কাটলো। অর্ণব সৈকতও যোগ দিল। অনুষ্কার বাবা মা মজার মজার গল্প বললেন, আর আমি অনুষ্কার দিকে চুরি করে তাকাতে লাগলাম। সন্ধ্যায় এক নতুন শুরু। সন্ধ্যায় ফার্ম হাউসের বাগানটা আলো দিয়ে সাজানো হলো। অনুষ্কার বাবা নিজে উদ্যোগ নিয়ে কাজী সাহেবকে ফোন করে আনলেন। অর্ণব, সৈকত আর অনুষ্কার বাবা মা সাক্ষী হলেন সেই মুহূর্তের। অনুষ্কাকে একটা সাধারণ শাড়ি পরানো হলো। কোনো মেকআপ নেই, কোনো গয়না নেই, কিন্তু ওর মুখটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ নববধূর মতো উজ্জ্বল। কন্যা অনুষ্কা রায়, তোমার সম্পূর্ণ সম্মতিতে আমরা তোমাকে আয়ুষ রহমানের স্ত্রী হিসাবে কবুল করছি। তুমি কি এতে রাজি? কবুল। এবার আর অজ্ঞান অবস্থায় সই বা ছাপ নয়, এবার ছিল ভালোবাসার প্রতিজ্ঞায় ভরা কবুল। কবুল কবুল কবুল। আমরা হাসলাম। অনুষ্কার বাবা মা আশীর্বাদ করলেন। এবার আমাদের বিয়েটা সত্যি হলো। ভালোবাসার সম্মতি এবং 2 পরিবারের আশীর্বাদের বিয়ে। অনুষ্কা তখন আমার কানে ফিসফিস করে বলে, এবার তোমার প্রতিজ্ঞা পূরণের পালা মিস্টার কিডন্যাপার। আমি হেসে উঠলাম। এই মুহূর্তটার জন্য আমি গত 3 বছর ধরে অপেক্ষা করেছি। অনুষ্কার হাসি, ওর চোখ, ওর স্পর্শ সব কিছু আমার জীবনে ফিরে এসেছে। অনুষ্কার বাবা মা অর্ণব আর সৈকত বিদায় নিল। তারা আমাদের এই নতুন যাত্রার জন্য অনেক আশীর্বাদ করলেন। তারা চলে যাওয়ার পর ফার্ম হাউসটা আবার শান্ত হয়ে এলো, কিন্তু এইবার আর কোনো থমথমে ভাব নেই। আছে শুধু এক মিষ্টি প্রত্যাশা। আমি অনুষ্কার হাত ধরে সেই ঘরে ফিরলাম, যেই ঘরে 24 ঘন্টা আগেও সে ভয়ে আতঙ্কে গুটিয়েছিল। এইবার ঘরের পরিবেশ ভিন্ন। মোমবাতির নরম আলোয় ঘরটা রোমান্টিক হয়ে উঠেছে। বিছানাটা ফুল দিয়ে সাজানো, অর্ণব আর সৈকতের কাজ। আমি দরজা বন্ধ করলাম। অনুষ্কা বিছানার কিনারে চুপচাপ বসে আছে। ওর মুখে সেই পুরনো লাজুক হাসিটা দেখতে পেলাম। অনুষ্কা। আমি ধীরে ধীরে হেঁটে ওর কাছে গেলাম। ওর হাতটা আলতো করে ধরলাম। অনুষ্কা, বিশ্বাস করো, আমার জীবনে যদি ভুল কিছু হয়ে থাকে তবে সেটা তোমাকে ছেড়ে দেওয়া, আর যদি সঠিক কিছু হয়ে থাকে তবে সেটা তোমাকে এভাবে জোর করে হলো আমার কাছে ফিরিয়ে আনা। আমি চোখ তুলে আয়ুষের দিকে তাকালাম। এখনো নিজেকে কিডন্যাপার বলছো? কাল রাতে না সব পরিষ্কার হয়ে গেল? পরিষ্কার হলো কি? তুমি তো শুধু আমার বাবা মায়ের কথা শুনে নরম হয়েছ, আমার প্রতি ভালোবাসা এখনো মনে মনে লুকিয়ে রেখেছ। একদম না, আমি তোমাকে কোনো দিনও ভালোবাসিনি। আমি ওর হাত ধরে টেনে আমার কাছে আনলাম। ও তাই? তাহলে বলো দেখি, 3 বছর আগে কফির মগটা ভুল করে আমি তোমার হাতে ফেলে দিয়েছিলাম। সেই কফির গন্ধটা এখনো তোমার মনে আছে? আছে, কিন্তু আমি ওর কাঁধে মুখ রেখে বললাম, আর তোমার চুলগুলো যখন বাতাসে উড়ে আসতো সেই গন্ধ, সেটা ভুলতে পেরেছ? আয়ুষ। আমি অনুষ্কার চিবুক ধরে আলতো করে ওর মুখটা উঁচু করলাম, ওর চোখে চোখ রাখলাম। সেই দৃষ্টি যা 3 বছর আগে আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিল। আমার বাবা মা চলে যাওয়ার পর আমার জীবনের সব আলো নিভে গিয়েছিল অনুষ্কা। তুমি ফিরে না এলে আমি হয়তো মরেই যেতাম। তুমি আমার শুধু স্ত্রী নও, তুমি আমার প্রাণ, আমার আলো। অনুষ্কা নিজেকে আর ধরে রাখতে পারল না। ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি তোমাকে বারণ করেছিলাম, বলেছিলাম আমাকে অপহরণের মতো জঘন্য কাজ করো না, কিন্তু তুমি এতটাই একা হয়ে গেছিলে যে। আমি ওর চোখের জল মুছে দিলাম, ওর কপালে আলতো করে চুমু খেলাম। তুমি ছাড়া আমার আর কেউ ছিল না অনুষ্কা।
এই পৃথিবীটা তোমাকে ছাড়া আমার জন্য একটা বড় কারাগার। তুমি এসো, এবার এসো। অনুষ্কার কথা বাড়ালো না। সে তার শরীরের সমস্ত প্রতিরোধ, সমস্ত রাগ আর অভিমান সব ভুলে গিয়ে আমার বুকে মাথা রাখল। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম আমরা দুজন দুজনের জন্য কতটা অপরিহার্য। আমি অনুষ্কাকে আলতো করে বিছানায় শুইয়ে দিলাম। মোমবাতির আবঝা আলোয় ওর মুখটা স্বর্গীয় লাগছিল। এই স্পর্শটা শুধু ভালোবাসার অনুষ্কা। এবার আর কোনো জোর নেই, কোনো অপহরণ নেই, আছে শুধু এই প্রতিজ্ঞা, আমি সারা জীবন তোমাকে এমনভাবেই ভালোবাসবো। জানি, আর আমিও তোমাকে ভালোবাসি মিস্টার কিডন্যাপার। এরপর আর কোনো কথা নয়, শুধু দুজনের হৃদয়ের স্পন্দন। যে গল্পে শুরু হয়েছিল ভয় আর চিৎকারের মধ্য দিয়ে, সেই গল্পের শেষ হলো ভালোবাসা, গভীর বিশ্বাস আর এক নতুন শুরুর রোম্যান্সে। অনুষ্কার সমস্ত দ্বিধা আর আতঙ্ক মুছে গেল আয়ুষের ভালোবাসার গভীর স্পর্শে। আমাদের সেই বাসরাত, যা এক জঘন্য অপহরণের পরিণতি হতে পারত, তা হয়ে উঠল দুই পাগল প্রেমিকের পূর্ণ মিলনের শুভ সূচনা। সবাই বলে এটা পাগলামি ছিল, আমি বলি এটা ছিল নিখাত ভালোবাসা। যে ভালোবাসার জন্য একজন মানুষ তার এক্স গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করে বিয়ে করতেও দ্বিধা করে না। তো সবাইকে আল্লাহ হাফেজ। আজকে এখানেই বিদায় নিচ্ছে। তো দর্শক বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।